টেকনাফে ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন স্থানে গুলিতে 11 জনের মৃত্যু। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী, অস্ত্র উদ্ধার। চলতি সপ্তাহেই আদালতে উঠছে রংপুরের আইনজীবী রথীশ হত্যা মামলার চার্জশিট। আসামি করা হচ্ছে স্ত্রী স্নিগ্ধা ও তার প্রেমিক কামরুলকে। নদীপথে নেই নিয়মতান্ত্রিকভাবে টিকিট কাটার ব্যবস্থা। অব্যবহৃত হয়ে পড়ে আছে সদরঘাটের ৪৫টি কাউন্টার। ৩০শে মের মধ্যে কাউন্টার থেকে বিক্রি শুরুর আলটিমেটাম। এবার রাজধানীর শেওড়াপাড়া থেকে নবজাতক উদ্ধার। ঢাকা মেডিকেলে ভর্তি, আশঙ্কামুক্ত ছেলে শিশুটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। কক্সবাজারে একজন ওয়ার্ড কাউন্সিলর সহ দেশের বিভিন্ন জেলায় গুলিতে 11 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে ঝিনাইদহ ও মেহেরপুরে অন্তর্কন্দলের জেরে 2 জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। র‍্যাব ৭ জানায়, শনিবার রাতে কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় একদল ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকরামুল হক নিহত হন। ঘটনাস্থল থেকে 2টি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় একদল ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনা করছে এমন খবরে অভিযান চালানোর কথা জানায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হালিম মণ্ডল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হন। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই মাদক ব্যবসায়ীর 7টি মামলা আছে এবং সেখান থেকে 800 পিস ইয়াবা উদ্ধার হয়েছে এবং 2টি অস্ত্র উদ্ধার হয়েছে, 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এদিকে ঝিনাইদহের বড়দাহ জামতলা এলাকায় অন্তর্কন্দলের জের ধরে 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ হয়। এতে লিটন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য সহ নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহের পলাশপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, ঠাকুরগাঁও ও খুলনায় গুলিতে 1 জন করে এবং মেহেরপুরে অন্তর্কন্দলের জেরে 1 জন নিহত হয়েছে। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধ এবং তারা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে রাজধানীর টিটিপাড়ায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করে তারা। শনিবার রাতে কমলাপুরের টিটিপাড়ায় অভিযানে নামে ডিএমপি। এ সময় 1 মণ গাঁজা, 30,000-এরও বেশি ইয়াবা এবং বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যায়। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এবং সেই শুধুমাত্র নীতি নয়, সেটি বাস্তবায়ন। আমরা যেহেতু পুলিশে কাজ করি, আইন অনুযায়ী কাজ করি, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই আমরা যতটা সম্ভব আমরা কমিয়ে আনার চেষ্টা করব। দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সহ 4 শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝিনাইদহে মাদক সেবন ও বিক্রির দায়ে 11 জনকে আটক করে পুলিশ। পাশাপাশি অন্যান্য মামলায় গ্রেফতার রয়েছে 29 জন। এছাড়া মাদক বিরোধী ও বিশেষ অভিযানে নওগাঁয় 69 জন, সাতক্ষীরায় 55 জন, রাজশাহীতে 51 জন, রংপুরে 40 জন সহ 4 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। চলতি সপ্তাহে আদালতে যাচ্ছে রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার চার্জশিট।
এরই মধ্যে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। অভিযোগপত্রে নিহত রথীশের স্ত্রী স্নিগ্ধা ও তার প্রেমিক কামরুলকেই আসামি করা হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন রতন সরকার। 5 দিন ধরে নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন আগেই। গ্রেফতার হবার পর থেকে কারা হেফাজতে গান গাইছেন স্বামী হত্যার আসামি স্নিগ্ধা ভৌমিক। মামলার কার্যক্রম এ সপ্তাহেই শুরু হচ্ছে, কিন্তু আসামি পক্ষে আদালতে দাঁড়াবেন না রথীশ চন্দ্রের সহকর্মী রংপুরের আইনজীবীরা। আসামি পক্ষে ডিফেন্স করার পক্ষপাতী না, আমরা চাচ্ছি না তাদের পক্ষে ডিফেন্স করার। তবে সরকারি কৌশলী জানান আইনি বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপক্ষ ডিফেন্স লয়ার নিয়োগ দেবে। কেউ আগ্রহী না হয়, তারা যদি নিজে আইনজীবী নিয়োগ না করে, তবে রাষ্ট্র বিচারের প্রক্রিয়ায় তার পক্ষে আইনজীবী নিয়োগ করবে। তদন্ত শেষে এরই মধ্যে কামরুল ও স্নিগ্ধাকে আসামি করে চার্জশিট লেখা শেষ হয়েছে। এই মামলায় গ্রেফতার করা হলেও 2 কিশোর ও ভ্যান চালককে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশের ডিআইজি। যারা না জেনে জাস্ট সহযোগিতা করছে অন্যভাবে, তাদেরকে আমরা সাক্ষী হিসেবে রাখছি। সবকিছু গুছিয়ে নিয়ে আসছি, আমরা এটা সাজাচ্ছি। আমরা আশা করতেছি যে অতি দ্রুততম সময়ে এটা আমরা বিজ্ঞপি মোহাম্মদের সাথে একটু আলোচনার মাধ্যমে আমরা মামলাটা চার্জশিট দিয়ে দিতে পারবো। পরকীয়া প্রেমিকের পরিকল্পনা অনুযায়ী গত 31শে মার্চ রাতে নিজের ঘরেই স্বামী রথীশকে হত্যা করে স্কুল শিক্ষিকা স্নিগ্ধা ও তার প্রেমিক সহকর্মী কামরুল। পরদিন সকালে একটি আলমারিতে লাশ লুকিয়ে কামরুল তার বড় ভাইয়ের নির্মাণাধীন ভবনে নিয়ে মেঝেতে পুঁতে রাখে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিভিন্ন উৎসবে সড়ক, রেল ও আকাশপথে নিয়মতান্ত্রিকভাবে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও নদীপথে এখনও তা গড়ে ওঠেনি। সরকারিভাবে সদরঘাটে আধুনিক টিকিট কাউন্টার করে দেওয়া হলেও তা ব্যবহার করছেন না লঞ্চ মালিকরা। তবে 30শে মের মধ্যে মালিক পক্ষকে স্থায়ী কাউন্টার ব্যবহার শুরু করার আলটিমেটাম দিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে সদরঘাটকে হকার মুক্ত করা হলেও ঈদ মৌসুমে তা ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঈদে যাত্রীরা যাতে সহজে টিকিট পান, তাই গত বছর সদরঘাট টার্মিনালের নতুন ভবনের নিচতলায় লঞ্চ মালিকদের জন্য 45টি কাউন্টার করে দিয়েছিল বিআইডব্লিউটিএ। তবে লঞ্চ মালিকদের খামখেয়ালিতে সেগুলোর ব্যবহার শুরু না হয় কাউন্টারগুলো এখন পথ শিশুদের দখলে। লঞ্চ মালিকদের দাবি, ব্যবহার উপযোগী না হওয়া ও মোবাইল ফোনে যাত্রীরা কেবিন বুকিং এ অভ্যস্ত হওয়ায় কাউন্টারগুলো ব্যবহার করা হয় না। লঞ্চে যারা যাতায়াত করে ম্যাক্সিমাম লোকই পরিচিত লোক, তাদের কেবিনগুলো মোবাইল ফোনেই বুক হয়ে যায়, তাই আমাদের কাউন্টার ব্যবহার করার প্রয়োজন হয় না। সদরঘাটের কাউন্টারগুলি এমনভাবে দিচ্ছে যে একটা লোক একটা টুল নিয়ে বসতে পারে, 2 জন লোক ওখানে ঢুকতে পারে না। জাস্ট একটা খোপের বানানো দরকার, তাই তারা হুড়ো করে বানিয়েছে। যাত্রীরা আসলে কাউন্টার থেকে টিকিট নেওয়াটা তারা মনে করেন সরাসরি লঞ্চ থেকে নিয়ে, মানে আবার অনেকে আবার লঞ্চের কেবিন দেখে। এদিকে পাল্টে গেছে সদরঘাটের চিরচেনা রূপ। যাত্রীদের লঞ্চে ওঠানামার সুবিধার্থে ঈদ সামনে রেখে ইতোমধ্যে হকার মুক্ত করা হয়েছে পুরো সদরঘাট এলাকা। বৃষ্টির মৌসুম ও অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে যাত্রীদের জন্য করা হয়েছে কয়েক হাজার আসনের ওয়েটিং রুমও। পন্টুন, গ্যাংওয়ে এবং টার্মিনালের অভ্যন্তরে, এমনকি আমাদের যে পার্কিং এরিয়া হকার মুক্ত করা হয়েছে। যারা অপেক্ষমান যাত্রী থাকবে তাদেরকে আমাদের নতুন এবং পুরাতন টার্মিনালের যে সমস্ত ওয়েটিং রুম আছে সেই জায়গায় আমরা তাদের বসার ব্যবস্থা করব। সবকিছু মিলিয়ে যাত্রী ওঠানামায় সদরঘাট টার্মিনালের সামগ্রিক পরিস্থিতি যে উন্নতি হয়েছে তা মানছেন বিশ্লেষকরাও। তবে তারা বলছেন, প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত ঈদের মৌসুমে সদরঘাট টার্মিনালকে হকার মুক্ত রাখার পাশাপাশি যদি নির্দিষ্ট কাউন্টারের মাধ্যমে সব লঞ্চের টিকিট বিক্রি নিশ্চিত করা যায়, তাহলে আসন্ন ঈদে নদীপথের যাত্রা অনেকটাই ভোগান্তি মুক্ত ও ঝুঁকি মুক্ত হবে। যদি জনস্বার্থের পরিবর্তে শ্রমিকদের স্বার্থকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে হকার মুক্ত করাটা এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। এই সদরঘাট যে কোনো মূল্যে আমাদের হকার মুক্ত রাখতে হবে। ভিজিলেন্স টিম সেখানে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করে এবং নজরদারি করে। কাউন্টার এবং অনলাইন আমরা রিকোয়েস্ট করেছি আপনাদেরকে ব্যবহার শুরু করেন, এবং আমরা একটা আলটিমেটামও দিয়েছি যে 30শে মের ভিতরে অবশ্যই এটাকে বাস্তবায়ন করতে হবে।
এবছর ঈদে সদরঘাট থেকে গড়ে প্রতিদিন প্রায় 150 লঞ্চে চড়ে নদীপথে কমপক্ষে 50 লাখ মানুষ আপনজনের কাছে ফিরবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নিত্য নতুন ডিজাইনের শাড়ি বোনায় ব্যস্ত নারায়ণগঞ্জের জামদানিপল্লীর তাঁতিরা। বাজারে ভারতীয় শাড়ি ছেয়ে যাওয়ায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ। সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে এই সম্মাননা দেওয়া হয় তাকে। প্রধানমন্ত্রী এই অর্জনকে সমগ্র বাঙালির জন্য উৎসর্গ করেন। বিরোধ নয়, দুই দেশের মানুষের কল্যাণে প্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করে মাদক নির্মূলে দেশটির কাছে সহযোগিতা চান শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ থেকে হারুনুর রশিদ তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের আসানসোল, আর তারই নামের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ এই সমাবর্তন শুরু হয় মানবতার কবির শান্তি আর সাম্যের বার্তা দিয়ে। এই সময় অতিথিদের স্বাগত জানিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করা হয় প্রধানমন্ত্রীকে। পরে সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তার বক্তৃতায় একে একে উঠে আসে মানবতার কবির জীবন ও স্মৃতির নানা দিক। বলেন, নজরুল শুধু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের নয়, চেতনার উৎস বিশ্বব্যাপী প্রতিটি বাঙালির। এই বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডিগ্রি পাওয়া, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় বেশি আমি মনে করি। এবং এটা শুধু আমি না, বাংলাদেশের জনগণ তাদের জন্য বিরাট সম্মানের। কারণ তিনি শুধু আমাদের জাতীয় কবি নন, আমাদের দুই বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন, আমাদের চেতনায় আছেন, আমাদের প্রতিটি সংগ্রামের সঙ্গে তার নাম জড়িত। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের জন্মলগ্ন থেকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্কের কথা স্মরণ করেন। এই তটের প্রতিটি মানুষের জন্য নিরাপদ উপমহাদেশ গড়তে রোহিঙ্গা সংকট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলেও সহযোগিতা চান তিনি। দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চাই। তার জন্য প্রতিবেশী দেশ আমাদের সাথে অনেক সমস্যা ছিল, কিন্তু সেগুলি আমরা সমাধান করেছি এবং করে যাচ্ছি। কিন্তু সমস্যাগুলি নিয়ে আমরা যতটা না ভাববো, ততটা বেশি ভাবতে হবে মানব কল্যাণের কথা, যে কিভাবে আমরা এই উপমহাদেশের মানব কল্যাণ করব, মানুষকে মানুষের মতো বাঁচার মতো সুযোগ করে দেব। বিদ্রোহী কবি স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দুই বাংলার নতুন প্রজন্ম নজরুল সাহিত্য চর্চা ও গবেষণার যেমন সুযোগ পাবে, তেমনি নজরুলের চেতনা ধারণ করার মধ্য দিয়ে দেশের প্রতি আগ্রহী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, আসানসোল, পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় বেঙ্গল তাজ হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা, অবকাঠামো, বাণিজ্যিক সহ বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক জোরদার সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এছাড়া কলকাতার থিয়েটার রোডে বঙ্গবন্ধু মিউজিয়াম প্রতিষ্ঠার ব্যাপারেও আলোচনা করেন দুই নেতা। এর আগে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত নেতাজি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন নেতাজি রিসার্চ ব্যুরোর কর্মকর্তারা। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। নেতাজি সুভাষ চন্দ্র বোস সংগ্রামের যে প্রদীপ জ্বালিয়েছিলেন, সেখান থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। মানুষকে ভালোবাসা আর মানুষের কল্যাণে কাজ করা যে কোনো দেশপ্রেমিকের এটাই হওয়া উচিত সব থেকে প্রাধান্য, এবং এটাই হওয়া উচিত। প্রতিটি মানুষ যেন
তার মৌলিক চাহিদা পূর্ণ করতে পারে। আর বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, সেই লক্ষ্য নিয়েই আমরা এখন কাজ করে যাচ্ছি। এদিকে 2 দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত 10:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের সফরে শুক্রবার পশ্চিমবঙ্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ভবনের উদ্বোধনের পাশাপাশি তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেওড়াপাড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে কয়েকজন পথচারী যুবক। শনিবার সন্ধ্যার দিকে শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটির সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যা ঠিক 7:15টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার ঠিক এই জায়গা থেকে কয়েকজন পথচারী যুবক নবজাতককে উদ্ধার করে। যারা উদ্ধার করেছেন তাদের ধারণা, ইফতার কিংবা মাগরিবের নামাজের সময় যখন সড়ক একেবারেই জনমানব শূন্য, ঠিক তখনই শিশুটিকে কে বা কারা ফেলে রেখে চলে যায়। ফুটফুটে এই শিশুটির হাসি কিংবা কান্না কোনো কিছুই যেন কাছে টানতে পারল না তার নিষ্ঠুর স্বজনদের। তাই তো পৃথিবীতে আসার পরেই ঠাঁই হলো রাস্তার ধারে। রাজধানীর শেওড়াপাড়ার মেট্রো রেলের ঘেরাওর মধ্যে এই ছেলে সন্তানটিকে ফেলে রেখে চলে যায় কে বা কারা। পরে কয়েকজন যুবক তাকে উদ্ধার করে খবর দেয় পুলিশকে। পুলিশের সহযোগিতায় রাত 9টার দিকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলে বাচ্চা, কোনো ধরনের ইনজুর নাই এবং পুরো ফ্রেশ। আমার কাছে খুব খারাপ লাগছে, আসলে মাত্র 4-5 দিনের বাচ্চা, নাভি এখনো পড়ে নাই, সেহেতু মানে খুব কষ্ট লাগলো আর কি, এত ছোট বাচ্চাকে ফালায় রেখে গেছে। বর্তমানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পোশাক, অলংকার আর মানানসই জুতায় পূর্ণতা পায় ঈদের সাজগোজ। তাই উৎসবের আগে বিভিন্ন ধরনের জুতা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। বিক্রি বাড়াতে ক্রেতাদের জন্য মূল্য ছাড়ের সাথে রয়েছে কুপন ব্যবস্থাও। দামের ব্যাপারে ক্রেতাদের আপত্তি থাকলেও মানের প্রসঙ্গে রয়েছে আত্মতুষ্টি। শুভ খানের রিপোর্ট। উৎসবের জুতা বলে কথা, বৈচিত্র্য না থাকলে কি হয়, তাই পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে চলছে ক্রেতাদের ছোটাছুটি। ঈদকে সামনে রেখে ফুটপাত, মাঝারি দোকান কিংবা দেশীয় ব্র্যান্ডগুলোর শোরুমে দেখা মিলছে বাহারি নকশার জুতা। প্রচলিত কালো কিংবা চকোলেট রং ছাড়াও সোনালী, লাল ও সাদা রঙের জুতা নজর কাটছে ক্রেতাদের। বৈচিত্র্য বাড়াতে পাথরের পাশাপাশি বসানো হয়েছে পুঁতিও। তবে এত সব নতুনত্বের মধ্যে মেয়েদের পছন্দে প্রাধান্য পাচ্ছে বর্ষায় মানানসই জুতা। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কেটস আর স্যান্ডেল শু। বয়স আর পোশাকের সঙ্গে মানানসই করে স্লিপার, ক্যাজুয়াল ও ফর্মাল জুতা কিনছেন ছেলেরা। কালেকশন ভালো এসেছে, ঈদেরও তো এখনো সময় বাকি আছে, হয়তো আরো নতুন ডিজাইন আসতে পারে। দাম একটু রেঞ্জের থেকে বেশি, হয়তো বা একটু কনসিডার করে কিনে ফেলবো। দুটো জুতা নিয়েছি, দুটো মনে হলো ভালোই, একটু ইউনিক। শোরুমগুলোতে ছেলেদের জুতা বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 4500 টাকার মধ্যে, মেয়েদের জুতা 600 থেকে 3500 টাকা, আর বাচ্চাদের জুতার দাম রয়েছে 500 থেকে 2000 টাকা পর্যন্ত। চাইনিজ হিলগুলি আছে 500, 450, 350 এরকম ভাবে চলতেছে। ক্রেতাদের জন্য আমাদের দুটো অফার চলছে। ওরা বিকাশ পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক, বা ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করলে তারা 10% ক্যাশব্যাক পাচ্ছে। সবারই নতুন ড্রেস, নতুন জুতা সবকিছুই লাগে, তো সেটা কেনাকাটা যত কষ্টই হোক করবে, এবং এটা বেতন বোনাস পাওয়ার পরে আমাদের সেল মানে কাস্টমার বাড়বে। ঈদকে সামনে রেখে দেশীয় ব্র্যান্ডের শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে বেশ কিছু বিদেশি ব্র্যান্ডের জুতাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের ঐতিহ্যবাহী জামদানি বুনছেন নারায়ণগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। এবারের ঈদে 5 কোটি টাকার বেচাকেনার প্রত্যাশা তাদের। তবে ভারতীয় শাড়ির প্রভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কারখানা মালিকদের। অবশ্য জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবি নিয়ে রিপোর্ট।
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি পল্লীতে পুরো দমে চলছে শাড়ি বুননের কাজ। প্রতিটি কারখানায় রাত দিন কাজ করছেন জামদানি কারিগররা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রঙের নিত্য নতুন ডিজাইনের জামদানি বুনছেন তারা। তবে জামদানি কারিগরদের অভিযোগ, ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না তারা। ঈদ উপলক্ষে খুব কাজের চাপ বেশি চলতেছে, তো আমরা কাজে বসে আপনার 6টা থেকে রাতে 9টা 10টা পর্যন্ত কাজ করি। যে ন্যায্য মজুরিটা পাওয়ার দরকার ছিল, ন্যায্য মজুরিটা আমরা পাচ্ছি না। ভারতের নিম্নমানের শাড়ির প্রভাবে হাতে বোনা দেশের ঐতিহ্যবাহী জামদানির ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কারখানা মালিকদের। এই শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। নকল এটা মনে করেন শাড়ি অনেক মূল্য পাইতেছে থাকার কারণে আমরা মূল্য ওই অরিজিনাল শাড়িটা মনে করেন আমরা কম পাইতেছি দাম। আমরা পরিশ্রম করে ঠিকই পরিশ্রম মূল্য পাইতেছি। সরকার আমাদের দেখে এবং আমাদেরকে যেন লোন দিয়ে আমাদের সেই স্বাবলম্বতা করে, এটা আমরা সরকারের কাছে আবেদন করছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাহারি রঙের আর ডিজাইনের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসেছেন পাইকারি বিক্রেতারা। এবারের ঈদে 5 কোটি টাকার বেচা কেনার প্রত্যাশা তাদের। এবার ঈদের মধ্যে আমরা খুব ভালো বাজার পাবো ইনশাল্লাহ, এই আশাবাদী আমরা রাখতেছি আর কি। এই ঈদে আমাদের প্রায় পুরা পল্লীতে জামদানিতে 5 কোটি টাকার উপরে জামদানি সেল হবে। জামদানি শিল্পকে আরও বেগবান করতে তাঁতিদের সহযোগিতার পাশাপাশি স্বল্প সুদে ঋণ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঋণ গ্রহণ করতে যদি কোনো ব্যবসায়ী আগ্রহী হয়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি হয়তো বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে যে কম ইন্টারেস্ট রেটে যে ঋণটা পাওয়ার কথা সেটা নিশ্চিত করার জন্য আমি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারবো। রূপগঞ্জের জামদানি পল্লীতে 3 শতাধিক কারখানায় কাজ করেন প্রায় 2000 কারিগর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। উচ্চ প্রবৃদ্ধি অর্জন ও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মেগা প্রকল্পগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেই সাজানো হচ্ছে 2018-19 অর্থ বছরের বাজেট। পরিকল্পনা কমিশনের মতে অর্থায়ন সমস্যা না হলেও অগ্রাধিকারভুক্ত এসব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদদের মতে অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে মেগা প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে, আর এতে করে গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রকল্প বঞ্চিত হচ্ছে বরাদ্দ থেকে, সেই সাথে বাড়ছে প্রকল্প ব্যয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল কয়েক বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির চাকা সচল থাকলেও সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি অনেক অঞ্চলে। নিম্নমুখী বিদেশি বিনিয়োগের হার, যতটুকু বিনিয়োগ হচ্ছে তাও নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। গ্যাস বিদ্যুৎ সমস্যার সঙ্গে অপ্রতুল যোগাযোগ ও ভৌত অবকাঠামোকে এক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। এই প্রেক্ষাপটে চলতি অর্থ বছরের বাজেটে জনবান্ধব 10টি প্রকল্পকে ফাস্ট ট্র্যাকভুক্ত করে সরকার। এসব মেগা প্রকল্পকে দৃশ্যমান করতে আসছে বাজেটেও থাকছে পর্যাপ্ত বরাদ্দ। সম্ভাব্য এ বরাদ্দের পরিমাণ 30,000 কোটি টাকা। পর্যাপ্ত আর্থিক বরাদ্দ মেগা প্রজেক্টগুলো রাখা হবে যাতে আগামী 1 বছর টাকার অর্থের কোনো অসুবিধা না হয়। এটি গত বছরও রাখা হয়েছিল। এগুলো তো ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, অনেক প্রাধান্যমূলক প্রকল্প, কাজগুলো ত্বরান্বিত করা এখন মূল তাগাদা। বাস্তবতা হলো গত বাজেটে এসব অগ্রাধিকারভুক্ত প্রকল্পের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হলেও এখনো তার প্রায় অর্ধেকই খরচ হয়নি। প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ সহ 4টি প্রকল্পের অগ্রগতি কিছুটা ভালো হলেও বাকিগুলো বাস্তবায়নের হার আশাব্যঞ্জক নয়। এজন্য সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। শুরুর দিকে তারা যে ধরনের ডিজাইন করা হয়েছে, বাস্তবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেখান থেকে তো বেশ একটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, এবং সেটা কিন্তু একই সাথে সময় বাড়িয়ে দিচ্ছে এবং খরচও বাড়িয়ে দিচ্ছে। কতটুকু যৌক্তিক কারণে ব্যয়টা বাড়ছে সেটা কিন্তু পরিষ্কার না। বিভিন্ন যে সংস্থা যেগুলো আছে এবং মিনিস্ট্রিজ, তাদের মধ্যে কিন্তু কোঅর্ডিনেশনের বড় ধরনের অভাব আছে। যথাসময়ে কাজ শেষ না হয় অর্থনীতিতেও সুফল আসছে না। দেরি করবার কারণে বা ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পের সফলতার পাশাপাশি যে অর্থনৈতিক রিটার্ন আসার কথা সেটিও কমে আসতে থাকে। এর পাশাপাশি যেটা হচ্ছে, বড় প্রকল্প নিতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় ফান্ড আটকে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প, তার জন্য সরকার হয়তো বরাদ্দ দিতে পারছেন না। আসার কথা আসছে বাজেটে মেগা প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে নীতিমালা হচ্ছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নওগাঁর বরেন্দ্র এলাকার বাগানগুলো থেকে জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময়ে গাছ থেকে আম নামানো শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পর দেশের বৃহত্তম আমের অঞ্চল এই জেলা।
বাগান মালিকরা বলছেন এবার আমের ফলন গতবারের চেয়ে ভালো হয়েছে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। রাজশাহীর পর নওগাঁর আম বাগানগুলো থেকে আম পাড়া শুরু হয়েছে। জেলার পোরশা উপজেলার বাগানগুলোতে প্রথম পর্যায়ে গোপালভোগ জাতের আম নামানো হচ্ছে। মৌসুমের শুরুতে শিলাবৃষ্টি ও ঝড়ে আমের কিছুটা ক্ষতি হলেও পরবর্তীতে বড় কোনো দুর্যোগ না হওয়ায় এবার আমের ফলন ভালো হয়েছে। বাগান মালিকরা বলছেন গেল বছরের চেয়ে এবার শুধু ফলনই নয়, আমের আকারও ভালো হয়েছে, ফলে ভালো দাম পাচ্ছেন তারা। সাইজ ভালো, পোকামাকড় নাই, ব্যাপারীরাও দাম ভালো দিচ্ছে এবারকার। গোপালভোগ, গুটি, খিরসা, ন্যাংরা, ফজলি, আশিনা এই আমগুলো ভালো হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে আম কিনতে ব্যাপারীরা আসতে শুরু করেছেন এসব বাগানে। গেল বছরের চেয়ে এবার গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগর জাতের আমের বাজার বেশ চড়া বলছেন ব্যাপারীরা। তুলনামূলক আমের বাজারটা এবার ভালো আছে, দামেও যথেষ্ট ভালো পাচ্ছি আমরা। গত বছর আমরা প্রায় 10 থেকে 15 কোটি টাকার আম বেচা কিনা করছি, এবার আমাদের প্রায় 30 কোটির কাছাকাছি টাকার আম বেচা কিনা হবে। গোপালভোগের পর পরবর্তীতে পর্যায়ক্রমে হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি জাতের আম পাড়ার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। কৃষি বিভাগ বলছে এবার পরিপক্ক আম বাজারজাত করার জন্য বাগানগুলোতে কড়া নজরদারি করা হচ্ছে। 6 জুন থেকে ল্যাংড়া আম এবং 15 জুন থেকে ফজলি আম, 20 জুন থেকে আম্রপালি এবং 1 জুলাই থেকে এখানে আশ্বিন আম পাড়া শুরু হবে। পূর্ব থেকেই আম পাড়ার তারিখ নির্ধারণ করে দেওয়ায় বাগানিরা বাগান থেকে আম পাড়েনি। কেমিক্যাল দিয়ে যেমন কার্বাইড এই জাতীয় কোনো কিছু দিয়ে আম পাকানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোড করা হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁয় 14,500 হেক্টর জমির বাগান থেকে 1.5 লাখ মেট্রিক টন আমের উৎপাদন আশা করছে কৃষি বিভাগ, যা গেল বছরের চেয়ে 20,000 মেট্রিক টন বেশি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। টাঙ্গাইল 8 আসনটি এককভাবে দখলে রাখতে পারেনি কোনো রাজনৈতিক দলই। বড় দুই দলের বাইরে ভোটের রাজনীতিতে আধিপত্য রয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের। এ অবস্থায় আগামী নির্বাচনের আগে একক প্রার্থী নির্বাচন ও কোন্দল নিরসনই হবে আওয়ামী লীগ ও বিএনপির মূল চ্যালেঞ্জ। আর বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো হেভিওয়েট প্রার্থী দিয়ে আসন দখলে নিতে চায় কৃষক শ্রমিক জনতা লীগ। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার 2টি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল 8 আসন। জেলার অন্য 7টি সংসদীয় আসন থেকে এখানকার ভোটের রাজনীতি আলাদা। 1991 সালে নির্বাচিত হন বিএনপির হুমায়ুন খান পন্নী। পরে নির্বাচনে আওয়ামী লীগের হয় জয়পান বঙ্গবীর কাদের সিদ্দিকী। দলের সঙ্গে বিরোধের মুখে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়ে যায়। উপনির্বাচনে জয় পান আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহান। 2001 সালে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে নির্বাচিত হন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপরে দুটি নির্বাচনে জয় পান আওয়ামী লীগের শওকত মোমেন। তার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন অনুপম শাহজাহান। বাসাইল থানা বিএনপি অনেক শক্তিশালী, এবার আমরা আশাবাদী যে আমরা অতীতে আরো অনেক ভোট আমরা বেশি পাবো। আওয়ামী লীগের ব্যর্থতা তো শেষ নাই, প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করতেছে সেই নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে না। এই অবস্থায় একাদশ সংসদ নির্বাচনেও জয় ধরে রাখতে চাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন দলটির একাধিক সম্ভাব্য প্রার্থী। ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপিও। আসন পুনরুদ্ধারের বিকল্প ভাবছেন না দলটির নেতারা। যোগ্য প্রার্থী, ভালো প্রার্থী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে পাঠান, নৌকামাখা প্রার্থীকে জয়যুক্ত করতে পারবো। জেলার রাজনীতিতে আধিপত্য রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর। বড় দুটি দলের স্থানীয় নেতাদের কোন্দলকে সুযোগ হিসেবে নিতে চায় কৃষক শ্রমিক জনতা লীগ। জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর যখন এমপি ছিলেন, এমপি থাকাকালীন অবস্থায় তিনি যে ব্যাপক উন্নয়ন করেছিলেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনে বঙ্গবীরকে আবার সুগুর বাসার মানুষ এমপি হিসাবে দেখতে চায়। শুধু রাজনৈতিক দল নয়, আগামী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ শুরু করেছেন ভোটাররাও। যারা দীর্ঘদিন যাবৎ ভোট বঞ্চিত, যারা ভোটাধিকার তাদের নিজস্ব গতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে না, সেই সকল ভোট বঞ্চিত মানুষ আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দেশে নির্বাচন হলে তারা তাদের ভোট যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। যে দেশের সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এই দেশের জনগণ নির্বাচন চায়। যে ব্যক্তি এলাকার উন্নয়ন, জনগণের সাথে জনগণের কাজকর্ম করবে, আমরা তাকেই ভোট দেব। টাঙ্গাইল 8 আসনে 3,42,000 ভোটারের মধ্যে প্রায় 1,76,000 নারী। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইল 8 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে এই ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, প্রবাসী মিল্টনের পাঠানো টাকা নিয়ে তার স্ত্রী শরীফা আক্তার ছবির সাথে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে গৃহবধূ ছবি আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। কিছুদিন আগে সে আমাদের বাড়িতে গেছিল, যে তার 3টা বাচ্চা নিয়ে উঠছিল এবং 3 বাচ্চাকে ওখানে ভর্তি করাইছে এবং বলছে যে ভাই আমি আর যাবো না, আমাকে ওখানে জোর করে পাঠায় না, ওরা খুব টর্চার করে এবং এভাবে মেরে তারা ওখানে টাঙায় রাখছে। আমরা আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। শ্বশুর শাশুড়ি ননদ থেকে শুরু করে ইভেন ননদের হাজব্যান্ড যিনি লোকাল এসপি অফিসে জব করেন, ওনার মাধ্যমে আমরা অনেকটাই টর্চারের শিকার হয়েছি বোনকে নিয়ে। আমরা কেউ মারিনি, সে সর্ব ঘরে শুয়েছিল প্রতিদিনের মতোই। পরে 7টা থেকে ডাড়াডাড়ি করে যখন উঠতেছে না, তখন লোকজন জুটে গেছে। আমার বড় নাতিন ভিতর থেকে চেতন পাইছে, পায়ের দরজা খুলে দিছে। তখন ভিতরে যা লোকজন দেখেছে, তাই এবার ঝুলে আছে। আমার তদন্ত পোস্টমর্টম রিপোর্ট যাহা হবে আমরা আইনগতভাবে সেই ব্যবস্থা নেব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টেকনাফে ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন স্থানে গুলিতে 11 জনের মৃত্যু। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, বন্দুক যুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী, অস্ত্র উদ্ধার। চলতি সপ্তাহেই আদালতে উঠছে রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলার চার্জশিট। আসামি করা হচ্ছে স্ত্রী স্নিগ্ধা ও তার প্রেমিক কামরুলকে। নদীপথে নেই নিয়মতান্ত্রিকভাবে টিকিট কাটার ব্যবস্থা। অব্যবহৃত হয়ে পড়ে আছে সদরঘাটের 45টি কাউন্টার। 30শে মের মধ্যে কাউন্টার থেকে বিক্রি শুরুর আলটিমেটাম। এবার রাজধানীর শেওড়াপাড়া থেকে নবজাতক উদ্ধার, ঢাকা মেডিকেলে ভর্তি, আশঙ্কা মুক্ত ছেলে শিশুটি। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।